হ্যালো। আজকে একজন খুবই ইম্পর্ট্যান্ট মানুষকে নিয়ে একটু কথা বলার দিন। অনেকেই উনার যে ইম্পর্টেন্স আছে বা উনার যে গুরুত্ব আছে সেটা তেমন একটা গ্রাহ্য করতে চায় না বা বলে না। এজন্য একটা দায়মুক্তি থেকে মনে হচ্ছে আমাদের উনার সম্পর্কে কথা বলা উচিত। সো আমাদের পলিটিক্সে বা রাজনৈতিক ময়দানে শেখ মুজিবুর রহমান আছেন, বিএনপির জিয়া রহমান আছে। দুজনেই খুবই ইম্পর্ট্যান্ট, ওকে ফাইন। বাট আরেকজন মানুষ আছেন আমরা যার কথা সবসময় ভুলে যাই। তিনি আর কেউ নন, তিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। খুব চমৎকার একজন মানুষ। আমরা ওনাকে ওভাবে আসলে ট্রিট করি না বা ওভাবে রেট করি নাই কখনো। উনার ক্ষমতা নেওয়ার বা দুঃখিত ক্ষমতা নেওয়া বিষয় না, মানে ক্ষমতাটা উনি অনেকটা বাধ্য হয়ে নিয়েছিলেন। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলেন এবং বিচারপতি ক্ষমতায় এলেন, তখন একদিন উনি বিচারপতির সাথে দেখা করতে গেলেন। তো তখন হঠাৎ করে বিচারপতির মনে হলো যে বিচারপতি অসুস্থ, তার পদত্যাগ করা উচিত। তো বিচারপতি পদত্যাগ করে ফেললেন। তো একটা বাধ্য হয়ে দেশের সুরক্ষার কথা চিন্তা করে আমাদের যেই প্রেসিডেন্ট তৎকালীন জেনারেল এরশাদ, তিনি ক্ষমতাটা গ্রহণ করতে নিতান্তই বাধ্য হলেন। তবে খুব চমৎকার মুনশিয়ানার সাথে উনি দেশকে পরিচালনা করলেন দীর্ঘ ৯ বছর এবং এই সময়ে তিনি খুব চমৎকার কিছু কাজ করেছেন। তার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আদার্স যে এক্টিভিটিস গুলো আছে তার মধ্যে একটা অন্যতম একটা বিষয় হচ্ছে তিনি কবিতা লিখতে পছন্দ করতেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আপনি আর একজন দেশ পরিচালক বা দেশ নেতা দেখাতে পারবেন না যিনি এত চমৎকার সৃজনশীল মানসিকতার ছিলেন। তিনি কবিতা লিখতেন নিয়মিত এবং পত্রিকার প্রথম পাতায় তার কবিতা ছাপা হতো। তো গল্পে আছে একবার এক সাংবাদিক প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করলেন যে দেশের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় এরশাদের কবিতা কেন ছাপা হয়? এটা তো অতটা গুরুত্বপূর্ণ কিছু না। তো এরশাদ খুব দুঃখের সাথে বললেন যে দেশের জন্য এত কিছু করলাম আর সামান্য একটু কবিতা লিখতে পারবো না? তো চিন্তা করে দেখুন, এরশাদকে আপনি স্বৈরশাসক বলছেন বা ফ্যাসিস্ট বলছেন, ডিক্টেটর বলছেন, কিন্তু তার আমলে সংবাদ সম্মেলন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন। বাট আরো অনেক গণতন্ত্রের মানুষ কন্যা আছেন যাদের আসলে ওকে ফাইন, যেটা ব্যাপার না। যাই হোক, তো পরবর্তীতে এরশাদ মনে অনেক দুঃখ পেলেন। তার কবিতার প্রথম পাতায় ছাপা হলো না, তার কবিতা চলে গেল শেষ পাতায়। আর যিনি প্রশ্ন করেছিলেন তিনি কেন জানি অন্য এক জায়গায় বদলি হয়ে গেছেন, ওটা আমি জানি না। যাই হোক, তো মেইন কথাটা হচ্ছে এরশাদের যে কবিতার প্রতি যে একটা প্রেম ছিল, যে একটা কবিত্ব তার মনে, এটা খুবই চমৎকার ইমপ্রেসিভ একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয়, অনেকে বলেন যে এরশাদ নাকি কবিতাটা নিজে লিখতেন না, উনি লেখাতেন। কোন একটা এজেন্সি বা হচ্ছে কোন একটা ফ্রিল্যান্সারের মাধ্যমে উনি কবিতা লেখাতেন। হতে পারে, বাট দেখুন দেশের এত কাজ করে তো আসলে ওনার পক্ষে সময় বের করাটা খুব ডিফিকাল্ট। উনি হয়তো নিজের মনের কথাটা ওই কবিকে বলে আসতেন, ওই কবি তার হয়ে কবিতা লিখে দিত। সো এভাবে যে একটা ফ্রিল্যান্সিংকে মানে উৎসাহিত করার যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু তার হাত ধরে শুরু হয়েছে। তো বাংলাদেশে আজকে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় একটা বিষয়, অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন। তো ফ্রিল্যান্সারদের জাতির পিতা আমার মনে হয় যে অবশ্যই হোসেন মোহাম্মদ এরশাদ হওয়ার কথা। ওনার হাত ধরে এটা এসছেন। এবং ওনার আরেকটি চমৎকার বিষয়, ওনার ঘরে বউ ছিলেন, বাইরে গার্লফ্রেন্ডও ছিল। খুবই চমৎকার একটা জিনিস। আমরা যে কেউ আসলে চাই এরকম কিছু একটা হোয়াটএভার। উনি অনেকগুলো প্রেম করেছেন। এই যে একজন প্রেমিক পুরুষ, এরকম প্রেমময় হৃদয়ে ধারণ করা দেশনায়ক কি আর কখনো বাংলাদেশ পেয়েছে বা পাবে? পাবে না। এবং আমরা শাহজাহানের কথা শুনি। তার স্ত্রী মারা যাওয়ার পর মমতাজ বা সামথিং নাম, হ্যাঁ মমতাজই ছিল। বছর, বছর বাচ্চা পয়দা করতে, করতে ওই মহিলা ত্যক্ত বিরক্ত হয়ে যখন মারা গেলেন, তখন শাহজাহান একটা তাজমহল বানালো তার কবরের ওপর, যেখানে তার ইচ্ছে ছিল তার নিজের কবরও দিবে, বাট আওরঙ্গজেব আর ওখানে এটা হতে দিল না। তার আগে আওরঙ্গজেব তাকে পকাং করে দিল। যাই হোক, তো আপনার তাকে হচ্ছে প্রেমের একটা নিদর্শন হিসেবে দেখেন তাজমহল। কিন্তু আমাদের এরশাদ, তিনি কি করেছেন? তিনি দরিয়াই নূর গিফট করেছেন তার কোন এক বান্ধবীকে। এমন একটা কবিতা গল্প আছে যে, বা কথিত আছে যে তিনি দরিয়াই নূর তার কোন একজন গার্লফ্রেন্ডকে, বিদেশি গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছেন। আসলে দরিয়াই নূর সোনালী ব্যাংকের সদরঘাট শাখায় থাকার যে কথা, এটা আসলে হয়তো বাস্তবে নেই। তো দেখুন, একজন দেশনায়ক দরিয়াই নূর তিনি নিজের কাছে রাখতে পারতেন না, তিনি তার গার্লফ্রেন্ডকে উপহার দিয়েছেন। এই যে প্রেমের প্রতি তার যেই ডেডিকেশন, তার যে প্যাশন, এটা কিন্তু আসলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। শুধু তাই নয়, একদিকে প্রেম করছেন, ঘরে বউ আছে, ২ দিক ম্যানেজ করে চলছেন, আবার অন্যদিকে রাষ্ট্রধর্ম ইসলামও ঘোষণা করছেন। এই যে একদিকে ইসলামের প্রতি তার যে আনুগত্য, অন্যদিকে তার যে প্রেম, এটাই তো সঠিক বাঙ্গু জাতির একটা প্রতিচ্ছবি। সো বাঙ্গু জাতির প্রকৃত দেশনায়ক হচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। সো আমি প্রাউড ফিল করি যে আমি একজন এরশাদিয়ান, এবং আমার মতে বাংলাদেশের প্রতিটা মানুষের একজন এরশাদিয়ান হয়ে ওঠা উচিত। কারণ উনার মতো রাষ্ট্রনায়ক আমরা কখনো পাইনি, কখনো পাবও না। স্বৈরাচার তো অনেক আছে, কিন্তু ক্ষমতা ছাড়ার পর কজন এরশাদের মতো থাকতে পেরেছে? হোসনি মোবারক আছে, মুয়াম্মার গাদ্দাফি আছে, আমরা দেখেছি ওনাদের পতন কিভাবে হয়েছে। এবং আমাদের দেশেও শেখ হাসিনা আছেন, উনি পালিয়ে গেছেন ইন্ডিয়ায়, বা হচ্ছে রাষ্ট্রীয় সফরে ইন্ডিয়ায় আছেন, হোয়াট এভার ইট ইস। বাট এরশাদ কিন্তু রাষ্ট্রীয় সফরে যাননি বা পালিয়েও যাননি। উনি ছিলেন ক্ষমতার আশেপাশে, সবসময় ছিলেন। ৮০ বছর বয়সেও গল্ফ খেলতেন, সংসদে আসতেন, সুন্দর একটা জীবনযাপন করেছেন। তো এরশাদের মতো জীবন আসলে আমরা সবাই চাই। এত চমৎকার একজন মানুষ বা এত চমৎকার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার কে না চায়? তারপর সো আমাদের যে রাজনৈতিক দল আছে বিটিএস, বাংলাদেশ টোকাই সংঘ, তার পক্ষ থেকে আমরা এরশাদকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের সংগঠনের
যে কমিটিটা দেওয়া হবে ওখানে একটা সম্মানসূচক পদ এরশাদের জন্য থাকবে। আর পাশাপাশি এই ফ্যাসিস্ট ইসি বা সামথিং আমাদেরকে নিবন্ধন দিচ্ছে না, সমস্যা নেই, আমরা আমরণ অনশনের মানে প্রিপারেশনটা নিচ্ছি, অনশন শুরু করবো, বাট আসলে না খেয়ে থাকাটা একটু ডিফিকাল্ট আমার জন্য। সো অবস্থান কর্মসূচিও গ্রহণ করা যেতে পারে, যে দেখা যাক কি করা যেতে পারে। তবে খুব দ্রুতই আমরা আমাদের নিবন্ধনের জন্য ইসিএস কাছে আবেদন জানাচ্ছি, এটি বাস্তব। এরশাদ ইয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্যালুট।